আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। প্রথমেই বলে নিই, আমি কোনো দলের ডিফেন্ড করছি না, বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। দেখেন, আমি 5 আগস্টের পর একাধিকবার বলার চেষ্টা করেছি, বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত, এরা মূলত একই রকম, একটা মুদ্রার এপিঠ ওপিঠ। এইখানে অনেকে অনেক ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, তবে আমি মনে করি বিএনপির মধ্যে একটা বিশাল অংশ প্রতিক্রিয়াশীল, ঠিক জামাতের মতো। একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বিএনপির কাছ থেকে যারা ভালো কিছু আশা করেছিলেন কিংবা ভেবেছিলেন, তারেক রহমান, দুঃখিত মুচিলেকা রহমান মাননীয় পরাধীনমন্ত্রী 17 বছর লন্ডন থেকে একজন পরিণত রাজনীতিবিদ হয়ে ফিরে এসেছেন। তাদের জন্য এক বালতি পরিমাণ আলকাতরা সমেত সমবেদনা আমাকে জানাতেই হচ্ছে। যারা মনে করেছিলেন বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেবে, তাদের জন্য উপহার অবশেষে প্রস্তুত করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল না, একাধিক নেতা বলেছিল তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেছিল কিনা আপনাদের কি মনে আছে? আমি কি ভিডিওটা দেখাবো? আচ্ছা, ভিডিওটা দেখেন। আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, কিন্তু বাস্তবতা কি? ক্ষমতায় আসবার পর, প্রভাব বিস্তারের পর সুযোগ পেয়ে বিএনপি সেই অধ্যাদেশকে এখন আইনে পরিণত করার উদ্যোগ নিয়ে ফেলেছে। ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। আর শাস্তির বিধান সহ এটা আইনে পরিণত হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে আরো বেশ ব্যাগ পোহাতে হবে। এটা বাস্তবতা আমাদেরকে বলে দিচ্ছে। আইনি মারপ্যাচ এবং রাজনৈতিক বাস্তবতা বলছে, ইউনূস জামানার যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে বর্তমান সংসদে, তার অন্যতম হলো 2025 সালের 11 মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। যে অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগকে। মনে পড়ে? বিএনপি হয়তো ভুলে যাচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা, বাংলাদেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ভূখণ্ড, সবকিছুর জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমানে তারা যা করছে তার 3 গুণ তাদের সময় মতো ফিরে পেতে হবে বলে আমার বিশ্বাস। এখন আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না। 21 আগস্টের গ্রেনেড হামলা এবং 5 আগস্ট পরবর্তী বিএনপির যে কর্মযজ্ঞ সারা দেশব্যাপী, কোনো কিছুর ছাড় আওয়ামী লীগ আমার মনে হয় না এই যাত্রায় দেবে। তবে দেখা যাক, ভবিষ্যৎ বলবে, অনেক কিছু ভবিষ্যতের উপর নির্ধারণ করছে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনৈতিক সংগঠন। পাকিস্তানি সামরিক সরকারও এই দলকে নিষিদ্ধ করে ঠেকিয়ে রাখতে পারেনি। সেখানে বিএনপির মতো একটি সাংগঠনিকভাবে ব্যর্থ দল যখন আইনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়, তখন সেটা যে চরম হাস্যকর মনে হয়, এটা বোঝার জন্য বিএনপির নেতাদের ওইটুক মেধা নেই। বাকি রইল কি? গ্রেফতারের ভয়। যে দলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে হাসি মুখে প্রাণ দিতে পারে, তাদের ভয় দেখিয়ে সুযোগ সুবিধা নেওয়া কোনোভাবেই সম্ভব না। বিএনপি হয়তো এটা এখনো বুঝতে সক্ষম হচ্ছে না। তারেক রহমান বরং ঘোষণা দিতে পারতেন, 18 কোটি মানুষের এই দেশে 50% আওয়ামী সমর্থককে একটা মাঠে একত্রে দাঁড় করিয়ে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেবেন। এই ঘোষণা দিলে অনেকটা ভালোই হতো, বর্তমান প্রেক্ষাপট সেই বলছে। কিন্তু তাতেও কি এদেশের মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় উপড়ে ফেলা সম্ভব না। শেকড় উপড়ে ফেলা তো সম্ভব না। এদেশের ধুলোবালি থেকে লাখে লাখে জন্ম নেবে জয় বাংলার সৈনিকেরা। 32 নম্বরের ধ্বংসস্তূপের ছাই ভস্য থেকে ফিনিক্স পাখির মতো বারবার পুনর্জন্ম নেবে বাংলাদেশ আওয়ামী লীগ। কেউ তাদের দাবায়ে রাখতে পারবে না। এটা বাংলাদেশের মাটিতে কখনোই সম্ভব হবে না। বিএনপি সরকারের এই ধরনের পদক্ষেপ তাদের ভবিষ্যতের সব দুয়ার বন্ধ করে দিচ্ছে এবং একই সাথে বাংলাদেশে বাকশাল পাকাপুক্ত এবং প্রতিষ্ঠিত করবার একটা পথ তৈরি করে দিচ্ছে খোদ তারেক রহমান এবং তার রাজনৈতিক সংগঠন বিএনপি। এর জন্য বিএনপিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। কি বলেন? ধন্যবাদ দেবেন নাকি? বাংলাদেশে রাজনীতি এখন অনেক আপগ্রেড হয়ে গেছে, কিন্তু বিএনপি সেটা বুঝতে পারছে না। আগে ছিল মতাদর্শের লড়াই, এখন
সরাসরি তুমি না হয় আমি এই লড়াই। বিএনপির ভাবসাব দেখে মনে হচ্ছে দেশ চালানোর পরে দেখবো আগে বিরোধী দলকে আনইনস্টল করে ফেলি, সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দেয়। কিন্তু তারা ভুলে গেছে এটা বাংলাদেশ নামক রাষ্ট্র। যদি আপনি সেটাকে স্মার্টফোন মনে করেন, সেক্ষেত্রে স্মার্টফোনে যে অফিসিয়াল অ্যাপগুলো থাকে, যেটা ফোনের সাথে ইনস্টল করা থাকে, চাইলে আনইনস্টল করা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশ নামক স্মার্টফোনের সেই অ্যাপস চাইলেই সেটাকে আনইনস্টল করা পসিবল না। ইতিহাস বলে একটা জিনিস আছে, 2001 থেকে 2006 সালের অধ্যায়টি বাংলাদেশের মানুষ ভুলে গেছে। আমরা কি ভুলে গেছি, নাকি 1 থেকে 2006 সালের সবকিছু বিএনপি রিসাইকেল বিনে ফেলে দিয়েছে? চাইলে কি সম্ভব? সম্ভব না। ক্ষমতায় গিয়ে প্রতিশোধের রাজনীতি খেলতে খেলতে শেষে নিজেরাই 15 বছরের বেশি সময় ধরে আউট অফ সার্ভিস ছিল, রাজনীতির বাইরে ছিল। তারা বালুর ট্রাক সরাতে পারেনি, এটা তো আপনারা দেখেছেন। রেজবি সাহেব পল্টনের সেই অফিসের কেচি গেটের মধ্যে বসে বসে স্লোগান দিত, 6 থেকে 7 জন মানুষ তার সাথে থাকতো। আওয়ামী লীগ 16 বছরও বিএনপিকে পুরোপুরি ডিলিট করতে পারেনি, কিন্তু এখন বিএনপি যদি ভাবে তারা সবাইকে শেষ করে দেবে, আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবে, তবে তাদের জন্য স্পয়লার একটা অ্যালার্ট দেই, গেম ওভার সবার জন্যই আসবে। এটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য এসেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। এই দেশে একটা নিয়ম খুব পরিষ্কার, স্বচ্ছ পানির মতো, আজ তুমি দমন করবা, কাল আমি দমন করব। আজ তুমি দমন করবা, কাল তুমি দমন হবা। এটাই বাংলাদেশের চিরায়ত পলিটিক্যাল স্টাইল। সুতরাং বিএনপি যা করছে সেটা মোটেও ভালো করছে না, এবং এটার জন্য বিএনপিকে সর্বোচ্চ ভোগ দিতে হবে। এটা আমি বলছি না, এটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে। বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারা বলার চেষ্টা করছে, তারা বলছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, তাতে করে ভবিষ্যতে বিএনপির জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে না। ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হয়। 15 বছরে আওয়ামী লীগ যে ভুলগুলা করেছিল, বিএনপি 1 মাসেই এই ভুলের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তারা যদি ইতিহাস থেকে শিক্ষা নিত, তবে তাদের নির্মম পতনের অপেক্ষা করতে হতো না। তারেক রহমানকে সময় বেঁধে দিয়েছিলাম 12 মাস। এখন যা দেখছি তাতে করে আমার মনে হয় না 12 মাস সে সার্ভাইভ করতে পারবে। দেখা যাক, সামনে অনেক কিছু অপেক্ষা করছে। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সেই স্লো কভারের ব্যাটিং দেখার অপেক্ষায় থাকেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যখন জনগণ ফুঁসে উঠবেন নানা রকম অর্থনৈতিক মন্দায়, দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের ভয়াবহ সংকট থেকে শুরু করে এমনকি সম্ভাব্য খাদ্য সংকটের সামনে, তখন যাতে তারা প্রস্তুত থাকেন সরকার ফেলে দিয়ে আবার সরকার গঠনে, সেটার জন্যই সম্ভবত নাহিদ ইসলাম, ডক্টর ইউনূস, আসিফ নজরুলদেরকে রাজপথে নামার কথা বলছেন। কে জানে, ডক্টর ইউনূস, আসিফ নজরুল হয়তো প্রস্তুত, সময় মতো ঠিক তারা নেমে পড়বেন বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে। 2024-এর জুলাই আগস্টের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের প্রধান মুখ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ওমরা থেকে ফিরেই একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আমলে তাদের দাবির মুখে যেসব সংস্কার আনা হয়েছিল অধ্যাদেশের মাধ্যমে, সেই অধ্যাদেশগুলো যে বিএনপি সরকার সংসদে পাশ করাচ্ছে না, এর ফলে রাজপথে আন্দোলনে এখন ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামতে হবে। প্রধানত তিনি ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলকে যে নামতে হবে রাজপথে, সে দাবি করেছেন। বাংলাদেশে বরাবর আমরা জানি যে ওমরা করতে যে রাজনৈতিক নেতারা ওমরার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে বৈঠকও অনেক ক্ষেত্রে সেরে আসেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও নানা সময়ে যুক্তরাজ্যে নির্বাসিত থাকবার সময় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ওমরা করতে গিয়ে সেখানে দেশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করে বা গোয়েন্দা ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করে নানা রকম রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, এমন খবর নানা সময়ে আসতো। কাজেই এই যে ওমরা করে ফিরে নাহিদ ইসলামের সংবাদ মাধ্যমের সামনে হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর আসিফ নজরুলের নাম করে বলা, এবার ওদেরকেও রাজপথে নামতে হবে, কারণ রাজপথে না নামলে ওনারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ক্যারিয়ারে ফিরে গেছেন, এটা হতে দেওয়া যায় না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওমরায় গিয়ে নাহিদ ইসলামের এই উপলব্ধিটা একেবারে পাকাপোক্তভাবে হয়েছে যে যদি ডক্টর ইউনূস, আসিফ নজরুলের মতো ব্যক্তিবর্গ না নামেন, তাহলে ওই যে
বাইতুল মোকাররমের উত্তর গেটে 11 দল যেসব বিক্ষোভের ডাক দিচ্ছে এই জুলাই সনদ পাশ না হওয়া নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ সমূহ পাশ না হওয়া নিয়ে, সংবিধান সংস্কার পরিষদ গঠন না নিয়ে, তাতে কারো কোনো মনোযোগ পাওয়ার কোনো আশা নাই। এই 133টি অধ্যাদেশ নিয়ে নাহিদ ইসলামদের এত উদ্বেগ উৎকণ্ঠার কারণ কি? কারণ এরই মধ্যে জানা যাচ্ছে যে 133টার মধ্যে 98টা কিন্তু হুবহু পাশ হচ্ছে বিএনপি সরকারের আমলে। এমনকি এই নাহিদ, আসিফ, হাসনাতদের সবচেয়ে বড় যে দাবি আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ রাখা, সেই আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতেও তারেক রহমান সরকার উদ্যোগী হচ্ছেন, সংসদে আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে এই যে অধ্যাদেশগুলো কেন পাশ হচ্ছে না? তাহলে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সকল অর্জন ব্যর্থ হয়ে যাচ্ছে। এই বয়ানটা যে তারা সামনে হাজির করতে চাইছেন তার প্রধান কারণটা হচ্ছে নাহিদ ইসলাম ওই যে কথাটা বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দিয়ে ইউনূস, আসিফ নজরুল এরা নিজ নিজ ক্যারিয়ারে ফিরে যাবেন, এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয়। জনগণের কাঠগড়ায় তাদেরকেও দাঁড় করতে হবে। কারণ নাহিদ ইসলামদের সমস্যা হচ্ছে তাদের ক্যারিয়ারটা কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর পুরোপুরি বদলে গেছিল। তারা ক্ষমতার কেন্দ্রে চলে এসেছিলেন, মন্ত্রী হয়েছিলেন। সারা দেশব্যাপী যত নিয়োগ, ব্যবসা, পদায়ন, বদলি থেকে শুরু করে কাকে গ্রেফতার করা হবে, কার বিরুদ্ধে কটা মামলা হবে, কার জামিন হবে বা কার জীবনেও জামিন হবে না, জামিন হলে আবার জেল গেটে কাকে গ্রেফতার করতে হবে থেকে শুরু করে সকল কিছু, মানে উন্নয়ন প্রকল্প কোথায় কোথায় হবে, কি প্রকল্প হবে থেকে শুরু করে কি প্রকল্প গ্রহণ করবে সরকার, এই সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণ করেছেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমেরা এবং তাদের সাঙ্গপাঙ্গরা। সারা দেশে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত হাজারে হাজারে সমন্বয়ক গড়ে উঠেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এই ট্যাগ দিয়ে বা এই সার্টিফিকেট নিয়ে যা ইচ্ছা তাই আন্দোলন, যা ইচ্ছা তাই স্লোগান, যা ইচ্ছা তাই মোটামুটি করে যেতে পেরেছেন এই নাহিদ ইসলামেরা। কাজেই এখন যখন নাহিদ ইসলামদের 6-7 জনকে এনে সংসদে বসিয়ে দেওয়া হয়েছে, নাহিদ ইসলামদের জন্য এটা যথেষ্ট হচ্ছে না। সংসদ সদস্য হিসেবে শুধুমাত্র থাকা আর ক্ষমতার ভাগ না পাওয়া আর চেয়ে চেয়ে দেখা যে তাদের আন্দোলনে বিএনপি এখন ক্ষমতার কেন্দ্রে এমন ভাবে বসেছে যে তাদেরকে না দিচ্ছে ক্ষমতার ভাগ, না তাদের কথায় কর্ণপাত করছে, এটা এই তরুণ রক্তরা সহ্য করতে পারছে না। কারণ 2024-এর জুলাই আগস্টে কি হয়েছিল? 2024-এর জুলাই আগস্টে এই যে নেতাদেরকে আমরা সাধারণ ছাত্র ভেবেছিলাম, মানে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম যারা সামনের, আক্তার হোসেন যারা সামনের মুখ ছিলেন, এদের সাথে আমরা কিন্তু আন্দোলনের পর থেকেই শুনতে শুরু করলাম যে এদেরকে একে যেমন জামায়াতে ইসলামীর নেতারাই বললেন যে এদেরকে তৈরি করে তারা রাজপথে নামিয়েছিলেন এবং তারা পেছনে ছিলেন জামায়াতে ইসলামী ছাত্র শিবির, যাতে এই আন্দোলনটিকে সাধারণ ছাত্রদের আন্দোলনের বাইরে কেউ জামায়াত শিবিরের আন্দোলন বলে ট্যাগ না দিতে পারে। এর পাশাপাশি আমরা জানলাম যে ওই যে প্যারিসের হাসপাতালে শুয়ে থাকা ডক্টর ইউনূসের সঙ্গে নাকি আগস্টের শুরু থেকেই শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের ডাক কিন্তু শহীদ মিনারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দেওয়ার আগেই ছাত্র শিবির নেতা সাদিক কায়েম, যিনি কিনা পরে ডাকসুর ভিপি নির্বাচিত হবেন, সেই সাদিক কায়েম ডক্টর ইউনূসের ডান হাত লামিয়া মোর্শেদের মাধ্যমে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করে ততদিনে ঠিক করে ফেলেছেন যে তারা হাসিনাকে নামাবেন আর ইউনূসকে বসাবেন। এবং দেখেন এই যে ডক্টর ইউনূস, যিনি বাংলাদেশের ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী, দুর্ভিক্ষ কোনো কিছুতে কখনো কর্ণপাত করেন নাই, কোনো তার হেলদোল দেখি নাই, কোনোদিন তাকে বাংলাদেশে এসে কোনো কোনো সংকটকালে বিশেষ মুহূর্তে সক্রিয় হতে দেখি নাই। একমাত্র 1/11 সরকারের সময় আরেক দফা তিনি চেয়েছিলেন দীর্ঘমেয়াদে ক্ষমতা, রাজনৈতিক দল গঠন করে জরুরি অবস্থা চলাকালীন। এছাড়া আমরা যাকে আর কখনো বাংলাদেশের কোনো
পরিস্থিতিতে উপস্থিত দেখি নাই, তিনি তখন এই আন্দোলন চলছে বাংলাদেশে আর সেই ছাত্র শিবির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন প্যারিসের হাসপাতালে শুয়ে শুয়ে। আর দেখেন শেখ হাসিনার পতন হয়ে গেল আর আসিফ নজরুলকে নিয়ে গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে বসে রাজনৈতিক নেতাদের ডেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন শুরু করলেন। এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা দেখলাম যে তার শীর্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে মন্ত্রী পদে বসে গেছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলমেরা। তাহলে এই যে পুরো মেটিকুলাস ডিজাইনটা, যেটা ডক্টর ইউনূসের কথাতেই জনপ্রিয় হয়ে উঠেছে, এই মহা পরিকল্পনায় অনেকগুলো পক্ষ ছিল। নাহিদ ইসলামরা জানেন যে ওই যে মাথায় পতাকা ফেটটির মতো বেঁধে একই সঙ্গে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার আর মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, একই মুখে এমন দুই স্লোগান দিয়ে সাধারণ জনগণকে কনফিউজ করে ফেলে জামাত শিবিরের আন্দোলনের নেতৃত্ব দিয়ে শুধুমাত্র আসলে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যায় নাই। তার পেছনে আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন ছিল আসিফ নজরুলের মতো অত্যন্ত কৌশলী বুদ্ধিজীবীদের, যাকে কিন্তু ঠিক ঠিক সময় মতো চিনে ওয়াকারুজ্জামান নিয়ে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে, এবং যার নিজেরও নাকি প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ ছিল। তার মানে তারও নিশ্চয়ই লাইনঘাট করা ছিল যে কি করে শেখ হাসিনা সরকারের পতন হলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেলে কে কোথায় কিভাবে দায়িত্ব নেবেন। মানে নানা পক্ষের ক্যান্ডিডেটেরা একত্র হয়েছিলেন বলেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গিয়েছিল। এখন নাহিদ ইসলামদের তো ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে, ইউনূস সরকার পরিচালনা করতেন তারা, এখন আসিফ নজরুল ক্যারিয়ারে ফিরে যাবেন, ডক্টর ইউনূস ক্যারিয়ারে ফিরে যাবেন, আর নাহিদ হাসনাতরা হয়ে থাকবেন মামুলি সংসদ সদস্য, আর সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা তারা তো কোনো কিছুর কোনো ভাগই এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই। তারা তো না হয় তাও কয়েকশো কোটি টাকা এরই মধ্যে নিজেদের ভাগে জমা করেছেন, কিন্তু তারা সারা বাংলাদেশে যে পেটোয়া বাহিনী গড়ে তুলেছিলেন, সেই পেটোয়া বাহিনীকে যদি তারা নিয়মিতভাবে যোগান দিতে না পারেন, তাদের রাজনৈতিক দলটাকে কি করে, তাদের শক্তি সামর্থ্য টিকে থাকে কি করে। কাজেই নাহিদ ইসলামরা অস্থির হয়ে উঠেছেন। আমার ধারণা উমরায় গিয়ে যখন ওই যে বলছিলাম না দেশি বিদেশি রাজনৈতিক পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক হয়েছে, তখন তিনি পরিষ্কার বুঝেছেন আবার সকল পক্ষকে একত্র করতে না পারলে এই খেলায় বিজয়ী হওয়া কিংবা তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা সম্ভব নয়। মানে জামায়াতে ইসলামীর সঙ্গে তো তারা একত্র আছেনই, এখন তো আর সেটা অপ্রকাশ্য নয়, 11 দলীয় জোট আছে, কিন্তু তার সঙ্গে যদি আন্তর্জাতিক পক্ষের সায়, বাংলাদেশে অভ্যন্তরে যারা একটা নির্দলীয় অরাজনৈতিক ব্যক্তিদেরকে ক্ষমতার কেন্দ্রে আনতে চায় তাদের সায়, এদেরকে যদি যুক্ত করা না যায়, তাহলে মানে আসিফ নজরুল, ডক্টর ইউনূস এদেরকে যদি যুক্ত করা না যায়, তাহলে আবারও একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের বিপক্ষে সম্ভব হবে না। তারেক রহমানের বিপক্ষে যে ডক্টর শফিকুর রহমানকে দিয়ে খেলানো যাবে না, সেটাও নাহিদ ইসলামরা বুঝে ফেলেছেন কিংবা উমরায় গিয়ে উপলব্ধি করতে পেরেছেন যে ডক্টর শফিকুর রহমানের মতো একজন নেতা নয়, বরং এই ছাত্র তরুণ নেতাদের সামনে একজন অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড় দরকার, যেটা ডক্টর ইউনূস হতে পারেন, যিনি কিনা কাকে কোথায় কি দিলে, মানে কাকে বন্দর দিলে, কাকে বাণিজ্য চুক্তি দিলে, কাকে কোন টার্মিনাল দিলে, কোথায় কি দিলে ব্যবস্থা পাকাপাকি হবে সেটা নিশ্চিত করতে পারবেন। নাহিদ ইসলামরা তাকিয়ে তাকিয়ে দেখছেন তারেক রহমানও দু হাতে বেলাচ্ছেন এবং ঠিক ঠিক জায়গায় খলিলুর রহমানকে বসিয়ে রেখেছেন ডক্টর ইউনূসের এই খেলার প্রধান খেলোয়াড়দের একজন, ঠিক ঠিক জায়গায় বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার আশিক বিন চৌধুরীকে বসিয়ে রেখেছেন। কাজেই নাহিদ ইসলামরা
প্রকৃতপক্ষেই দেখছেন যে ডক্টর ইউনূসের সাজানো খেলার একটা অংশ, মানে সবচেয়ে ক্রুশাল অংশটা, আন্তর্জাতিক অংশটা রীতিমতো একেবারে কোনো রকম ডিস্টার্ব না করে একই রকম রেখে তারেক রহমান অধিগ্রহণ করেছেন, নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন এবং সেখান থেকে ছিটকে ফেলে দিয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস এদেরকে। ওদিকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুলেরা নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। কিন্তু ভাববার কি কারণ আছে? ডক্টর ইউনূস, আসিফ নজরুলদের খায়েশ শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূসের তো রাষ্ট্রপতি হবার খায়েশ ছিল, সে প্রতিশ্রুতি জুন মাসে তারেক রহমান ডক্টর ইউনূসকে দিয়েছিলেন, সে কথাও তো পাকাপাকি ভাবে বেরিয়ে এসেছিল। তাহলে ডক্টর ইউনূসকে তো কিছু দেন নাই এখনো তারেক রহমান। নাহিদ ইসলাম দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, সামনে ভয়াবহ অর্থনৈতিক মন্দা আসছে, সরকার যদি জনগণের হয়ে কথা না বলে এবং গণবিরোধী সিদ্ধান্ত নিতে থাকে তবে তারা ক্ষমতায় টিকতে পারবে না। আমার ধারণা নাহিদ ইসলামের রাজনৈতিক পরামর্শকরা তাকে বলেছেন খুব শিগগিরই ডক্টর ইউনূস, আসিফ নজরুলের মতো ব্যক্তিবর্গ সহ তারা যাতে তারেক রহমানের বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ নির্ধারণ করেন, কারণ খুব শিগগিরই সময় আসছে যখন জনগণ ফুঁসে উঠবেন নানা রকম অর্থনৈতিক মন্দায়, দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের ভয়াবহ সংকট থেকে শুরু করে এমনকি সম্ভাব্য খাদ্য সংকটের সামনে। তখন যাতে তারা প্রস্তুত থাকেন সরকার ফেলে দিয়ে আবার সরকার গঠনে, সেটার জন্যই সম্ভবত নাহিদ ইসলাম ডক্টর ইউনূস, আসিফ নজরুলদেরকে রাজপথে নামার কথা বলছেন। কে জানে, ডক্টর ইউনূস, আসিফ নজরুল হয়তো প্রস্তুত, সময় মতো ঠিক তারা নেমে পড়বেন বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি যখন তাদের পেছনে আছে, আওয়ামী লীগ যখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ, বিএনপিকে ফেললে ডক্টর ইউনূস, আসিফ নজরুলদের ঠেকায় কে?